আমাদের দেশে একটা ভেরি ওল্ড অ্যান্ড অ্যানসেন্ট টাইম থেকে একটা মার্শাল আর্টের চল ছিল। এখান থেকে বোধি দারুমা বলে একজন, তিনি এটা সম্পর্কে নিজে একটা ডেভেলপ করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এখানে আসবে। তিনি সেখান থেকে একজন জুজুৎসু শিক্ষককে এনেছিলেন। আমি শুধু 42 বার জাপান গেছি। ওইখানকার একজন ব্ল্যাক বেল্ট আমাকে এত জোরে সুইপ করেছিল যে আমি প্রায় আমার পা দুটো প্রায় 7-8 ফুট উঠে গেছিল। আমার বডি তখন ঝুঁকে। নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সরকার, রিমুভ পেন ক্লিনিকের ফাউন্ডার এবং ক্লিনিক্যাল ডাইরেক্টর। আমাকে তো চেনেনি। আর আজকে এই পডকাস্টটা will be a little bit of a mixed bag, কারণ আমাদের সঙ্গে একজন ফেমাস বলাটাও হয়তো তার কাছে ছোট হবে, উনি এসেছেন। ওনার সঙ্গে আজকে আমাদের একটা কথোপকথন হবে, ডিসকাশন হবে। তো আপনারা কিন্তু একদম ভালো করে বসে থাকবেন, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো। এবার কার বিষয়ে জানছি? নমস্কার মিস্টার শিবাজি গাঙ্গুলি, কেমন আছেন আপনি? ভালো, নমস্কার। আজকে যে উনি এসছেন, দর্শকবৃন্দরা, he is one of the most famous and stalwart in the world of karate. Uni one of the first and foremost individual to bring original full contact karate in Kolkata, West Bengal and Eastern India. আমি শুধু ইস্টার্ন ইন্ডিয়াতে বলাটাও ভুল, কারণ ওনার ছাত্রছাত্রী is more than thousands, which spans across 50 years career in full contact karate. Can you imagine? 50 years? Golden Jubilee. Congratulations on reaching 50 years, Mr. Ganguly. It's really a mark of achievement on your part, and we are humbled and grateful that you are here on this occasion. Thank you so much. Thank you very much. আজকে মিস্টার গাঙ্গুলিকে আমরা ক্যারাটে সম্বন্ধে কিন্তু জিজ্ঞেস করব। কিভাবে ইনজুরিজ হলো, কি করতে পারি আমরা টু গেট ইনটু ক্যারাটে, আমাদের কি একটা ফিটনেস দরকার, লেভেল দরকার। তো আমরা আরো অনেক প্রশ্ন করব, কিন্তু আমার আরো একটা উদ্দেশ্য আছে এই পরের জিনিসটা বলার বা জানানোর। আপনারা হয়তো জানতেও পারেন বা কেউ নাও জানতে পারে। হি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য অনলি বা ভেরি ফিউ 9th Dan black belt in full contact karate in India and for sure in the world. So we are extremely humbled that he is amongst us as such a stalwart. Uni onar martial art shuru korechen in the year of 1975. That's why we have congratulated him for achieving a golden jubilee of 50 years ei bochore. Let's first question of the day. Mr. Ganguly, আমাদের যদি আপনি একটু বলেন যে আপনার আইডিয়া অফ স্টাইল অফ মার্শাল আর্ট কি রকম কি আছে, আর আপনি কিয়োকুশিন, ইফ আই এম সেইং ইট কারেক্টলি, এই ফুল কন্টাক্ট ক্যারাটেটা কেন চুজ করলেন? আজকে প্রথমেই যারা দর্শক হিসেবে দেখছেন তাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করব, এবং তার সঙ্গে এই ডক্টর সরকার ইজ সো হাম্বল। তিনি অনেক কিছু করছেন, একটা নতুন জিনিস নিয়ে কাজ শুরু করেছেন, সেটা নিয়েও আমরা কথা বলবো। তার আগে আমি মার্শাল আর্ট বা কারাটে সম্পর্কে 2-4টি কথা বলে নিই। প্রথম হচ্ছে যে কারাটে ইজ ইনটু মার্শাল আর্ট। মার্শাল আর্টটা একটা বড় সাবজেক্ট। যেমন আমরা অনেকগুলো শব্দ শুনি, কারাটে, কাংফু, তাইকোন্ডু, জুজুৎসু এবং সো মেনি। আমাদের দেশে একটা ভেরি ওল্ড অ্যান্ড অ্যানসেন্ট টাইম থেকে একটা মার্শাল আর্টের চল ছিল, যেটার নাম হচ্ছে কালারিপায়তু। এটা কেরালায় মেনলি ডেভেলপ করেছিল এবং সেখান থেকেই অনেক জায়গায় ছড়িয়েছিল। কিন্তু যা হয়, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস ডেভেলপ করে, আবার ফেন্ট হয়ে যায়, সেটাকে আবার অনেক মলিন হয়ে যায়। এখান থেকে বোধি দারুমা বলে একজন, যিনি সাউথের একজন রাজ পরিবারের অংশ, তিনি এটা সম্পর্কে নিজে একটা ডেভেলপ করেছিলেন এমন লেভেলে। তো সেইখান থেকে তিনি যখন চায়নার দিকে যান, তার মনে হয় যে স্বাভাবিকভাবে আমরা যদি চাইনিজ হিস্ট্রি দেখি, জমিদার শ্রেণী বা রাজা যারা ছিলেন তারা ভীষণ নৃশংস ছিলেন, প্রচুর অত্যাচারিত হতো সাধারণ মানুষ। তখন এই মনেস্ট্রি গুলোতে তারা এটা চর্চা শুরু করেন এবং প্রথম সেই জায়গা থেকে সেই ডেভেলপমেন্টটা শুরু হয়। তারা তাদের মতো করে সাজিয়ে এটাকে নামকরণ করেন কাংফু বলে। সো বেসিক্যালি ইন্ডিয়া থেকে গিয়ে চায়নাতে গেছে, বিদেশ যদি আমরা বলি, চায়নায় গেছে। আচ্ছা, এবার সেই চায়নাতে যখন ব্যাপারটা ডেভেলপ করলো, সেখান থেকে আবার একটা ট্র্যাক চলে গেল কোরিয়ার দিকে। কোরিয়াতে গিয়ে সেখানকার কিছু মানুষজন সেটা কিনে নাড়াচাড়া করে তার নামকরণ হলো তাইকোয়ান্ডো, এবং সেখানে
কিছু জিনিসকে বাদ দেওয়া হলো, কিছু জিনিসকে অ্যাড করা হলো। তারপরে সেটা ওকিনাওয়া দ্বীপ ঘুরে পৌঁছলো জাপানে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এখানে আসবে, তার কারণ হচ্ছে যে তিনি 1900 শতকের প্রথম দিকে যখন জাপান যান, সেখানে গিয়ে জুজুৎসুটা দেখে ওনার খুব ভালো লাগে। তিনি সেখান থেকে একজন জুজুৎসু শিক্ষককে এনেছিলেন মেয়েদেরকে বেসিক্যালি ট্রেনিং করা, শক্তপোক্ত করে গড়ে তোলা। এটা জানা ছিল না একদম। তারপরে সেটা বিভিন্নভাবে এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে এইবারে 1975 সালে আমাদের দেশে ব্রুস লির একটা সিনেমা আসে এবং সেইটা একটা বুম হয়, যে মার্শাল আর্ট এফেক্টটাকে মানুষ সাধারণভাবে দেখে, বোঝার চেষ্টা করে, বাবা এইরকম ফিটনেস হতে পারে, এইরকম এবিলিটি হতে পারে। আর সেই সময়তেই মোটামুটি আমার সেই মার্শাল আর্টের প্রতি ইন্ট্রোডাকশন 1975। সেই অবস্থায় যখন আমি শুরু করি, তখন সেটা চারিদিকে একটা বিরাট এফেক্ট চলছে, ব্রুস লি, এন্টার দ্য ড্রাগন, সেটা তো দারুণ ভাবে চলেছিল। সেই অবস্থাতে একটা ফিলিং তৈরি হয়েছিল ইয়াং জেনারেশনের মধ্যে। সেই অর্থে আমার ওই ছোটবেলায় ইল ট্রিটমেন্ট পাওয়া, বাবার কথাগুলো যে শক্তপোক্ত হয়ে জীবনে বাঁচতে হবে, এইগুলো সব মাথায় নিয়ে কিন্তু আমার মেনলি মার্শাল আর্টের মধ্যে ইনভলভ, স্টিমুলাস হিসেবে অ্যাক্ট করলো। তো সেইখান থেকে আমার এই যাত্রাটা শুরু। আপনার এত 50 বছরের যাত্রাতে এটা আপনি মানে কিভাবে কন্ট্রোল করলেন? ইনজুরি নিশ্চয়ই হয়েছিল, মানে হাউ ডিড দিস হ্যাপেন যে 50 বছর ধরে এখনো আপনি প্র্যাকটিস করছেন, এখনো ট্রেন করছেন, মানে শয়ে শয়ে ছেলে মেয়েদের, এই যে ফিজিক্যালি ডিমান্ডিং এই যাত্রাটা আপনি কিভাবে নিজেকে এত সুন্দর করে রেখেছেন? আপনিও সুপুরুষ, সত্যি কথা বলতেন, আপনিও একদম হৃষ্টপুষ্ট, একদম শক্ত মনের মানুষ। আমায় এইটুকু সময় কথা বলেই বুঝতে পারছি এই জিনিসটা কোথা থেকে আসছে। হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করলেন। এটা সত্যি 50টা বছর কিভাবে কেটে গেল আমি এক এক সময় এখন যখন বসি ভাবি। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে ট্রেনিং করেছে। আমি শুধু 42 বার জাপান গেছি। আমাদের যিনি গ্র্যান্ড মাস্টার ছিলেন এই ফুল কন্ট্যাক্ট কারাটের, সোসাই মাসুতাৎসু ওয়ামা, ওনার কাছে আমি অনেকবার ট্রেনিং করার সুযোগ পেয়েছিলাম। বাবা বলতেন খেলাধুলো করো, তখন তো আর মার্শাল আর্ট এইভাবে ছিল না, আর খাবে ঠিক করে। এই যে প্রশ্নটা করলেন না, যে ইনজুরি, কমব্যাট স্পোর্টস বটেই, প্লাস কন্ট্যাক্ট স্পোর্টসে ইনজুরি হতে বাধ্য। আমার ইনজুরি হয়েছে, আমি ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলাম 1977 এর শুরুতে। আমাকে এলাহাবাদে ডাকা হয়েছিল ফিজিক্যালের জন্য। সেইখানে প্রথম আমার একটা খুব বড় ইনজুরি হয়েছিল। কি হয়েছিল? 3 মিনিটে 10টা অবস্টাকলস পেরোতে হবে। বিভিন্ন ভাবে কমপ্লিট করার পরে আমি যখন লাস্ট অবস্টাকলটা এলাম, সেটা ছিল একটা এরকম পাটা কাঠের, এবং সেটা প্রায় 9 ফুট 9.5 ফুট পর্যন্ত হাইটে। তারপরে একটা চট দিয়ে বন্ধ করা, সেটাও প্রায় 3 ফুট হাইট উঁচু। আমি ওদিকটা দেখতে পাচ্ছি, আমি দৌড়ে এসে আমার কি করতে হবে, ওইটার ওপর দিয়ে জাম্প করে বাইরে ওদিকের মাটিতে পড়তে হবে। আমি খেয়ালও করিনি, আমি যে কেডস জুতোটা পরেছিলাম সেইটা ক্ষয়ে গেছিল। তার ফলে আমি ওই ইনক্লাইন যেটা জোরে ফাস্ট উঠলাম, লাস্টে গিয়ে যখন আমি জাম্প করতে যাবো, আমার পাটা স্লিপ করলো। স্লিপ করাতে তখন আমি দেখছি আমার বডিটা তখন কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আমি সোজা নেই, আমি এরকম হয়ে গেছি। তখন আমাকে একমাত্র বাঁচতে হবে কি, ফ্রন্ট রোল করে। ওদিকে যখন পড়লাম, সে অত ওপর থেকে ফ্রন্ট রোল করলাম, কিন্তু সেখানে যেহেতু মিলিটারি বেস, তো ওরা শক্ত মাটিগুলো কোদাল দিয়ে কেটে রেখেছে। আচ্ছা, সেখানে না বালি ছিল না অন্য কিছু ছিল। তার উপরে এই লোয়ার ব্যাক, কোমর, এবং আমি ঘাটটাকে বাঁচিয়েছিলাম। পুরো রোল করে আমি উঠলাম, কিন্তু ভীষণ লেগেছিল, ভীষণ কষ্ট পাচ্ছিলাম। ওখান থেকে ওরা দুজন ছুটে এসে আমাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়ার কথা বললো। আমি বললাম যে না, আমি একটু রেস্ট নিলাম, একটু জল খেয়ে তারপর সেই অবস্থাটা কাটিয়ে আবার বাড়ি ফিরে এলাম। তারপরে আমার একবার লেগেছিল জাপানে, যখন আমি প্রথমবার ট্রেনিং করতে যাই, ওদের মেঝে পুরো উডেন ফ্লোর, সেই অবস্থায় গিয়ে আমরা তো এখানে মাটির উপর প্র্যাকটিস করেছি, সেই মাটির গ্রিপ একরকম, আর ওখানে গিয়ে তো আমি গ্রিপ পাচ্ছি না। আমাকে এত জোরে সুইপ করেছিল ওইখানকার একজন ব্ল্যাক বেল্ট, যে আমি প্রায় আমার পা দুটো প্রায় 7-8 ফুট উঠে গেছিল। আমার বডি তখন ঝুঁকে নিচের দিকে। সেই অবস্থা থেকে আমি কোনো মতে পড়তে গিয়ে আবার সেই এত লেগেছিল, আমি তখন হাতে সাপোর্ট দিয়ে দিয়ে না ওই দেওয়ালের ধারে গিয়ে বসলাম। সেই ক্লাসটা আমি আর করতে পারলাম না। তখন একটি ছেলে আমাকে পথ দেখিয়ে দিল, তোমার কি খুব লেগেছে, তুমি একটা কাজ করতে পারো, এই ইকিবুকুরো স্টেশনের কাছে একজন চাইনিজ ডক্টর আছে, তুমি তার কাছে একবার যাও। আমি পৌঁছানোর পরে আমার পিঠে জামাটা তুলে এই প্রথম আমি আকুপাংচারের টেস্ট পেলাম। আমাকে নির্গিগুলো লাগালেন, লাগানোর পর 15 মিনিট বসিয়ে রাখলেন।
তারপরে আবার নিডলগুলো খুলে নিলেন, দিয়ে আমায় কয়েকটা ওষুধ দিলেন, এবং এইভাবে আমার যখন 5-6টা সিটিং হয়ে গেল, আমি যখন চেঞ্জ বুঝতে পারলাম যে এটা বেশ একটা কমফোর্টেবল একটা জায়গা মনে হচ্ছে। 7টা-8টা সিটিং যখন আমার হলো, আমি দেখলাম যে তখন আমার প্রায় 25% হ্যাঁ ইজি ফ্রি। তারপরে যখন আমার 12টা মতো সিটিং হলো, আমি দেখলাম যে বাহ, হ্যাঁ মিট নর্মাল। আমায় তখন উনি বললেন, নাও ইউ স্টার্ট প্র্যাকটিসিং বাট স্লোলি। আমি ততদিন কিন্তু প্র্যাকটিস করছি না, ওইখানে খাচ্ছি শুচ্ছি 15 নম্বর সিটিং দেখলাম যে আমি 15 নম্বর সিটিং ওনাকে সে রিপোর্ট দিচ্ছি, মোটামুটি পা তখন ছুটতে পারছি, মুভমেন্ট গুলো আমার ইজি হয়ে গেছে। আমি তখন ভাবছি তো সত্যি এটা তো অদ্ভুত মিরাকেল একটা। তারপর আবার আমার ট্রেনিং শুরু হলো। আমি ট্রেনিং করে আবার ওইখানে আমাদের বেল্টের জন্য পরীক্ষা দিয়ে বেল্ট অ্যাচিভ করে দেশে ফিরলাম। ওইটা জীবনে আমার একটা বিরাট ওয়ান্ডারফুল। তো আমরা যদি সেটাকে মানে এনকম্পাস করি এই সুন্দর গল্পের মাধ্যম দিয়ে, আমি 3টে পিলার আপনার কথা থেকে খুঁজে পেলাম। 1 নম্বর হচ্ছে খাওয়া দাওয়াটা একদম অপটিমাম, যত ফ্রেশ ভেজিস কি প্রোটিন ফ্রুটস এর মাধ্যম দিয়ে, তার মানে কোয়ালিটি ফুড খেতে হবে, প্রসেসড ফুড ভাজা পোড়া একদমই বর্জন করাই ভালো, উচিত নয়। সেকেন্ড হচ্ছে কি এক্সারসাইজ, মানে ক্যারাটে তার আগে একটা ওয়ার্ম আপ থাকে, সেটার সঙ্গে আপনার এক্সারসাইজ করে সেই জায়গায় মাসল স্ট্রেংথ বোন স্ট্রেংথ নিয়ে এসে তারপরে আপনি প্র্যাকটিসে নামছেন। দুটো হচ্ছে। থার্ড, যেটা আমি সিনেমাতেই দেখেছি, আজকে যেহেতু আপনার সঙ্গে প্রথম কথোপকথন হচ্ছে, আমি ফিল করতে পারছি, আপনার থেকে অনুভব করতে পারছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনটা আসছে, যেটা আমি বুঝলাম যে একদম ছোটবেলার থেকে। প্রথমে হয়তো মা বাবার একটা ছিল ডিসিপ্লিন মেনটেন, তারপর এই যে ডোজোতে গিয়ে যে একটা গতানুগতিক, প্রত্যেকটা ছাত্র ইকুয়াল, কেউ ওপর নিচ নয়, আমি আগে ক্লিন করব আমার ডোজো, এটা আমার, পুরো সব জিনিসটাই আমার। সেই যে আন্তরিকতা, সেই যে ইমোশন, এই বন্ডিংটা ইজ ভেরি এসেনশিয়াল এন্ড ক্রিটিক্যাল। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর করে যে বোঝালেন আপনার যে জার্নি ফর দিস 50 ইয়ার্স, ইটস বিন ভেরি নাইস। আচ্ছা, এবার আমার তো কথা আমি কিছুটা শেয়ার করলাম, ঠিক। এবার আমার একটু জানার ইচ্ছে হচ্ছে যে আপনি যে সাবজেক্টটা নিয়ে এখন এখানে রীতিমতো একটা শোরগোল ফেলে দিয়েছেন, সুদূর আমেরিকা থেকে অনেক বছর কাটিয়ে এখানে এসে এই যে বিভিন্ন মানুষকে তাদের যে ফিজিক্যাল পেন, তাদের যে রিলিফ, এই কাইরোপ্র্যাকটিক যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা আমি আমার মতো করে কিছুটা জেনেছি, বুঝেছি, বা টুকটাক একটু ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে বোঝার চেষ্টা করেছি। কিন্তু আপনার কাছে আমি এটা শুনবো যে এটা এক্স্যাক্টলি কি এবং এটা কিভাবে এই ফিজিক্যাল পেন গুলোকে হেল্প করতে পারে। It's a very common question that I get all over the world, আর especially India এবং পশ্চিমবঙ্গে এই সায়েন্সটা ছিল না। I am very fortunate to be in America. তারপরে সেখানেও আমরাও একদম মধ্যবিত্ত ঘরেরই ছেলে, স্কলারশিপ না পেলে হতো না। যাই হোক, সেই জার্নিটা থেকে আমরা একদম ডাইভিং করি কাইরোপ্র্যাকটিকে। কাইরোপ্র্যাকটিক ইজ আ সায়েন্স which has long term evidence with research. এটা মোটামুটি 1880s 1890s এর উৎপত্তি। ডক্টর A.T. স্টিল বলে একজন অস্টিওপ্যাথ ছিলেন, ওনার ছাত্র ছিলেন ডক্টর পামার। উনি এই সায়েন্সটাকে প্রচলন করেন। হি ইজ বেসিক্যালি দ্য ফাউন্ডার অফ কাইরোপ্র্যাকটিক। ওনার ছেলে ডক্টর বি পামার সেটাকে আরো প্রোগ্রেস করে যান। আমি আগে কাইরোপ্র্যাকটিক সম্বন্ধে জিনিসটা বলি। এটা যে একদম ব্র্যান্ড নিউ আমি কিন্তু সেটা বলবো না, কারণ আমাদের ভারতবর্ষে অথর্ব বেদে এর কিন্তু উল্লেখ ভালোভাবে আছে, এক্সটেন্সিভলি আছে। স্বাভাবিকভাবে এতটাই পুরনো তো সেই সায়েন্সটা লুপ্ত হয়ে যায়। এবারে আপনার মার্শাল আর্ট যেরকম ইন্ডিয়া থেকে চায়না হয়ে সারা দেশ বিদেশে ঘুরে বেরিয়ে আলাদা আলাদা টাইপের নাম দিয়ে এসছে, তো আমাদেরও এই যে বোন সেটিং কথাটা যেটা অথর্ব বেদে আছে, সেইটাই কাইরোপ্র্যাকটিক টাইপের উইথ এভিডেন্স, রিসার্চ বেসড এভিডেন্স হয়ে এসছে। তাতে এবার সায়েন্সটা কি? সায়েন্সটা হলো ডক্টর পামার বলতেন, তার গুরু ডক্টর A.T. স্টিল বলতেন যে স্পাইন এর মধ্যে যে স্পাইনাল কর্ডটি আছে, মেরুদণ্ড, যেটা আপনি বলছেন যে আমাকে সেটা সোজা হয়ে সবসময় থাকতে হবে, আপরাইট। তো এইটারই আমাদের সিমিলারিটি আছে বিটুইন ক্যারাটে
অ্যান্ড কাইরোপ্র্যাকটিক কটা ছাড়া। কাইরোপ্র্যাকটিক দিয়ে আমরা যে দৈনন্দিন জীবনে বা আপনার ক্ষেত্রে ক্যারাটের যে এত বছর ধরে আপনার শরীরের মধ্যে যাই ইনজুরিজ হোক কি না হোক, একটা তো ফেটিগ আসবেই আসবে, সেটা বলাই বাহুল্য। সেই জিনিসটাকে মিসঅ্যালাইন করে দেয়, মানে সেটাকে আস্তে আস্তে বোনগুলো ঘুরে যায়। তাতে কি হয়, স্ট্রেস ফ্যাক্টর তৈরি হয়। কেননা আমরা যখন জন্মাচ্ছি মাসেল, নার্ভ, বোনস এর একটা অ্যালাইনমেন্ট আছে, সেইটা চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এই সায়েন্সটা বলছে যে যখন আপনি রিঅ্যালাইন করে দেবেন জিনিসটা, আবার ওই পুরোনো জায়গায় ফিরে আসবে। তাহলে আমরা সিম্পল ভাষায় কি বলি, দুটো হাড় একটু বেঁকে গেল, ওটাকে সোজা করে দিলাম, যা জিনিসটা টাইট হয়েছিল রাবার ব্যান্ডের মতন আবার ওটা ঠিক জায়গায় চলে এলো। তাহলে আমার স্পাইনাল কর্ডটা নর্মাল হয়ে গেল, সেখান থেকে নার্ভস গুলো যে বেরোচ্ছে সেইগুলো নর্মালাইজ হয়ে গেল। তাহলে টেনশনটা থাকলো না। বিকজ পেইন ইজ নট জাস্ট ফিজিক্যাল, মানে হাড়ের থেকেও না হতে পারে, মাসেলের থেকে না হতে পারে, আদার সফট টিস্যুস থেকে না হতে পারে, ব্লাড ভেসেল থেকে না হতে পারে, বাট ইট ক্যান অলসো বি সাইকোলজিক্যাল অর মেন্টাল। তো সেই জন্য আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস ট্রিটিং পেইন আছে। তার দরুন দেশে ফেরার পরে লাখো লাখো না হলেও হাজারে হাজারে পেশেন্ট আমরা ট্রিট করেছি উপরওয়ালার আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে, এন্ড উই আর ভেরি সাকসেসফুল এট হোয়াট উই ডু। তো একটা নাটশেলে যদি আমি বলি, কাইরোপ্র্যাকটিক হেল্পস টু রিঅ্যালাইন, রিসেট ইয়োর বোনস টু মেক ইট অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল দ্যাট ইউ আর বর্ন উইথ। খুবই ভালো লাগলো, এবং আপনি এটা বললেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেশে সবকিছুর উৎস আছে। কিছু জিনিস হারিয়ে গেছিল বা কিছু জিনিস কোন রকমে চলছিল, সেগুলো এখন সারা পৃথিবী আবার আমাদেরকে নতুন করে জানাচ্ছে। যে যেমন সুবিধে পায় সে তখন সেইভাবে সেটাকে কাজে লাগায়। এটাই হচ্ছে জীবনের একটা অদ্ভুত নিয়ম। তেমনি এই যে নতুন এই যে আমি বলবো কাইরোপ্র্যাকটিক যে ট্রিটমেন্টটা, এটা সবাইকার জন্য ভালো হোক, এটাই কামনা। এবার আমরা তারপরে আরো কিছু কথা বলবো। আমি এবার আরেকটু জিনিস জানতে চাইবো যে স্পাইন, যেটা মেরুদণ্ড, আমাদের যোগাতেও বলা আছে, আমাদের শাস্ত্রেতেও বলা আছে যে সবসময় সোজা বসা উচিত, সোজা ভাবে মানে চলা উচিত, যাতে স্পাইনটা সবসময় সোজা একটা পশ্চারে থাকে। কিন্তু এটা আমরা খেয়াল করি না। আমার কাছে যত ছেলে মেয়ে আসে দেখি ম্যাক্সিমামই 70 to 80% যাদের কাঁধ ঝোঁকা, ঝুঁকে আছে, তারা এটা সোজা করে দাঁড়াতেই শেখে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে স্পাইন বা আমাদের ধরুন হিপ জয়েন্ট, পেলভিক যেটা, এই যে জায়গাটা, এটা তো একটা বিরাট ফাংশন আছে আমাদের শরীরটাকে ধরে রাখা, সোজাভাবে হাঁটা চলা বসা সবকিছুর জন্য। তো এইটা নিয়ে যে সুবিধাগুলো হয়, সেইগুলো আপনি কি মনে করেন যে বা আপনার কাছে যারা এসছেন বা আসেন তাদের অবস্থা কিভাবে এটার সঙ্গে মিলতে পারে? আমি যেহেতু আপনি এত বড় মার্শাল আর্টের গুরুই বলছি আপনাকে, আমি মার্শাল আর্টের তরফ থেকেই বলছি, বিকজ আমারও অনেক পেশেন্ট এরকম আসে, স্পেশালি ইয়াং গার্লস অ্যান্ড মেলস হু কাম উইথ ইনজুরিজ। ডিফারেন্ট মার্শাল আর্টের না ডিফারেন্ট ট্রেন্ড অফ ইনজুরিজ হয়। আমি দুটো এক্সাম্পল ধরবো। তো আমি ক্যারাটে একটা ধরবো আর একটা কাংফুর ধরছি। ইউজুয়ালি দেখা যায় কাংফুতে যেটা প্রবলেম মোস্টলি ইন দ্য আপার এক্সট্রিমিটি হয়। অন দ্য কন্ট্রারি কারাটে কিন্তু লোয়ার এক্সট্রিমিটি বা পায়ে ইনজুরিটা বেশি দেখা যায়। তার মধ্যে আবার হিপ জয়েন্ট ইনজুরিটা বেশি দেখা যায়, আর অ্যাঙ্কেলটাও হয় কিন্তু, বিকজ এক পায়ের ওপরে যখন হাই ফ্লাইং একটা কিক দিচ্ছে, স্বাভাবিকভাবেই হিপ জয়েন্টের স্ট্রেস মানে আনটিন নাম্বার অফ টনস আর কি জয়েন্টের ফোর্সটা বেড়ে যায়। তো সেইখান থেকে তুলে নিয়ে আসা ইটস রিয়েলি আ চ্যালেঞ্জ। আর কাংফুতে বিকজ ওদের হাতের কাজ এতই হয়, ব্রুসলি যেরকম, উনি কাংফুর গুরু, দেখবেন ওনারও যখন ইনজুরিজ হয়েছে, বা আমি যতটুকু দুটো ইনজুরি আমি জানি, সেটা একটা কিন্তু শোল্ডারে হয়েছিল আর একটা এলবোতে হয়েছিল, বিকজ বারবার ওনাকে এইভাবে একটাকে ডিফেন্ড করতে হতো। যে কোনো কুংফুতে আমি যে স্টাইলটা যতটাই ব্যবহার করি, শোল্ডারের ডাইনামিক লেভেল অফ ফোর্সেস ব্যবহার হয়। সেই জন্য দুটোর যে ইনজুরি ডিজাইন, ডেফিনেশন, ট্রেন্ড আলাদা, কিন্তু সেখান থেকে ইনজুরি থেকে ফেরার দায়িত্ব তো আমাদের হয়ে যায়। আমরা সবসময় এই কথাটা বলি, ডিউরিং দ্য টাইম অফ ট্রিটমেন্ট রেস্ট, ইট কোয়ালিটি ফুড অ্যান্ড এক্সারসাইজ টু দ্য লিমিটেড লেভেল। তো আমি একটা
ছোট উদাহরণ দিয়ে জিনিসটাকে শেষ করব যে যখন একজন পেশেন্ট আসছে উইথ অ্যান হিপ ইনজুরি, তখন দেখা যায় যে হিপসটা এত স্টিফ হয়ে গেছে, আমি ক্যারাটের এই হাই কিকটা করতে পারছি না, তখন আমরা জায়গাটাকে একটু ট্র্যাকশন দিয়ে আমার ফিজিওস আছে, তারা জায়গাটাকে মাসাজ করে দেয়, স্পেশালি দ্য মাসলস অ্যারাউন্ড ইট। তাতে কিন্তু অনেকটা রিলিফ এবং রিলিজ হয়ে যায়। বাট আপনার কথাতে আমি একমত, যখন একটা ছেলে মেয়ে আপনার কাছে আসে শিখতে, মোস্ট অফ দেম আজকালকার দিনে দেখবেন এইভাবে আসছে। ঠিক আমরা ভাবি যে আরে আমার ছেলে মেয়ের ব্যাগের ভার এত যে কুজো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সার্টেনলি আ রিজন, বাট তার থেকেও একটা মেজর রিজন আছে, ফোন। এই যে ফোন নিয়ে বসা ঘন্টার পর ঘন্টা, সে আমি পড়াশোনাও করতে পারি তাতে, আমি সেটাতে বলছি না, কিন্তু অ্যাঙ্গেল অফ পশ্চারটাই তো পুয়ার হয়ে যাচ্ছে। তাতে আপনি যে বেসিক জিনিসটা বলছেন, প্রত্যেকে আমরা যদি 3 থেকে 4 মিনিট দেওয়ালে ঠ্যাস দিয়ে যদি দাঁড়িয়েও থাকি, গোড়ালি দিয়ে মাঝা লাগিয়ে স্ক্যাপুলা বা শোল্ডার ব্লেডটাকে লাগিয়ে আর মাথার পেছনের অংশটাতে লাগিয়ে 3 থেকে 4 মিনিট, বেশি না, কিন্তু যদি আমি দেওয়ালেও সেটা দাঁড়াতে পারি, তাহলেও কিন্তু পশ্চার উইল বি কারেক্ট, বিকজ আপনার স্পাইনটা সোজা থাকছে। তো এইটা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল টু মেক ইউর স্পাইন ইরেক্ট অ্যান্ড এট আ প্রপার কার্ভেচার। তার মানে মিলছে আর কি আপনি যেটা বললেন। আমার কাছে যারা আসে আমি তো তাদের বেসিক লেভেলে এগুলোই বলি যে এইভাবে থাকা উচিত। ফিজিক্যাল ফিটনেসের যে ব্যাপারটা, এটা যদি সবাইকার মধ্যে থাকে যে আমরা দিনে কিছুটা মুভমেন্ট করব, কিছুটা মুভমেন্ট মাস্ট আমাদের করা উচিত, তাহলে আমাদের শরীরটা অনেক ভালো থাকবে। তার সঙ্গে তো আপনি বললেন যে খাওয়া দাওয়া বা এগুলো তো ব্যালেন্স হতেই হবে, কারণ সব জিনিস মিলে তবে একটা ভালো জিনিস তৈরি হয়। ঠিকই কথা। এইবারে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এত আপনার এক্সপিরিয়েন্স, এত লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ট্রেন করেছেন, ইউজুয়ালি আপনি এবং আপনার ছেলে মেয়েরা বা স্টুডেন্টসরা ট্রেনিং শিডিউলটা কিরকম হয়, সপ্তাহে বা দিনে কিভাবে ট্রেনিংটা হয়? ইন জেনারেল, সবার তো আলাদা আলাদা লেভেল আছে, আমি সেটা বুঝি, বাট ইন জেনারেল ধরুন ফর এক্সাম্পল আমরা যখন জিমে যাই, একটা ওয়ার্ম আপ থাকে, একটা জিমের এক্সারসাইজ করি, একটা কুল ডাউন ফেজ থাকে, তো আপনাদেরও কি সেরকম ফেজেস আছে? তো ট্রেনিং শিডিউলটা কিরকম, আর একটা ট্রেনিং ডেতে কিরকম ভাবে আপনারা ট্রেনটা করেন? এটা খুব ভালো প্রশ্ন, কারণ আমাদের এখানে যে ট্রেনিং মেথডটা, সেটা প্রথমে একজন আসার পরে আমাদের মেডিটেশন হয়, মোটামুটি মিনিমাম 1 মিনিট থেকে 2 মিনিট। তো সেই অবস্থায় যখন উঠলাম আমি, ওঠার পরে আমাদের প্রথম বেসিক লেভেল অফ পা থেকে শুরু হয় ওয়ার্ম আপ এক্সারসাইজ। এবার সেই পা থেকে যখন আমাদের এক্সারসাইজ গুলো হলো, ব্লাড সার্কুলেশনটা একটু বেটার হলো, তারপরে আমাদের কি হয়, যখন মোটামুটি একটা ওয়ার্ম আপ ফিল হয়ে গেল, তখন আমাদের স্ট্রেচিং পার্টে যাওয়া হলো। যে স্ট্রেচিং পার্টটা বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজেস। তারপরে আসছে স্ট্রেংথ বিল্ডিং এক্সারসাইজেস, পুশ আপ, হাফ স্কোয়াট করা, ফুল স্কোয়াট করা, বা বিভিন্ন স্টান্সে দাঁড়ানো, বিভিন্ন পশ্চারে দাঁড়িয়ে থাকা, এগুলো জয়েন্টকেও ভীষণভাবে হেল্প করছে, এবং সেই রিলেটেড মাসেলস গুলো, লোয়ার লিম্ব মাসেলস, ব্যাক, সবকিছুই কিন্তু হেল্প। এবার তারপরে আমরা বেসিক্সে আসি, বেসিক্স মুভমেন্ট যেটাতে পাঞ্চ আছে, কিক আছে, ব্লকস আছে, বিভিন্ন আদার মুভমেন্টস আছে। এটা মেডিকেল সায়েন্স বলছে যে 16 বছর বয়সের আগে হার্ড কন্ট্যাক্টে যাওয়া উচিত নয়, সেখানে একটা কেয়ার নেওয়া উচিত অলওয়েজ। এই যে প্রশ্নটা হয়েছিল, সেই প্রশ্নের সুবাদে আমি বলছি যে আমাদের এই যে স্টেজটা আমি বললাম, এটা প্রত্যেকটি খেলাধুলার ক্ষেত্রে কিন্তু দরকারি। আমাদের এইখানে আমরা কারাটের মধ্যে শেষে বসাটা আমরা পদ্মাসনটা ভীষণভাবে ইন্ট্রোডিউস করেছি। এবং পদ্মাসন করার ফলে আমি দেখতে পাচ্ছি যে নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট কিন্তু অনেক বেটার হচ্ছে বাচ্চাদের। আচ্ছা, আপনি কি ডেইলি ট্রেন করেন বা আপনার ছাত্রছাত্রীরাও কি ডেইলি ট্রেন করে? না, সবাই না, আমাদের ডেইলি ট্রেনিং আছে বিভিন্ন জায়গায় সেন্টার। আমাদের এখানে এখন কি হয়ে দাঁড়িয়েছে, কোনো মতে একদিন আসতে পারছে ছেলেমেয়েরা। আগে আমরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ট্রেনিং করেছি। আজকে জানেন, আমি দেখেছি, লক্ষ্য করে, এবং এটা আমি ফিল করেছি, প্রণাম করার দেখুন ব্যাপারটা তো উঠেই গেছে, নিচু হওয়া উঠে গেছে, হাই হ্যালো করে হাত বাড়ায়। এটা আমরা বাইরের জিনিসটা নকল করছি, এটা ভালো জিনিস নয়। আমাদের প্রণাম করার জন্য আমাদের অনেকগুলো কাজ হতো। এই যে আমি নিচু হচ্ছি, একদম এই মোবিলিটিটা কিন্তু থাকছে, এই মোবিলিটি থাকছে। তার সঙ্গে আমাদের কাকে ঠোকরানোর মতো প্রণাম করা হয়, মানে এটা ছুঁয়ে চলে গেল না, অন্তত 3 থেকে 4 সেকেন্ড দুটো হাত দিয়ে যদি আমি বাবা বা মা বা গুরুজনদের পায়ে হাতটা দিই, এবার আমি যে আশীর্বাদ করব তারও তো একটা সময় লাগবে। ঠিক, এই যে ভাইব্রেশনটা, পজিটিভ ভাইব্রেশনটা পাস অন করতে গেলে সময় লাগবে। 3 থেকে 4 সেকেন্ড
একদম ডেফিনেটলি যদি আমরা ঠিকভাবে ধরি, তখন কিন্তু আমার মনে হলো, ও আমার প্রণাম করছে, আচ্ছা ভালো থাকো, বিজয়ী ভাবো, তোমার সবকিছু ভালো হোক, এইটা বলার জন্য তো সময় লাগে। এই ভাইব্রেশনটা তো যেতে হবে, সেইটার সময় যদি আমরা দিই আমাদের অনেক বেটার রেজাল্ট আসবে। তো তার মানে আমরা যে ধরুন সিনেমায় দেখি শাওলিন মনেস্ট্রিতে 24 ঘন্টাই আর কি এক্সারসাইজ বা ট্রেন করছে, বা দিনে 2-3 বার ট্রেন করছে, হাউ মাচ অফ ইট ইজ ট্রু বা ফলস? এই ট্রেন্ডটা এখানে একদম নেই, না ফলস বলবো না, ট্রু। আমাদের যখন আমরা জাপানে গেছি, আমি দিনে 3 বার করে ট্রেনিং করেছি, 2 ঘন্টা 6 ঘন্টা ট্রেনিং। এবং যারা ওখানে যারা ইন্টারন্যাশনালি মানে ফাইট করার জন্য তৈরি হয়, তারা 3 মাস আগে থেকে ওদের ট্রেনিং 7-8 ঘন্টা হয়ে যায়। টু ক্লোজ দ্য কোয়েশ্চেন, খুব সুন্দর করে এই প্রণামের কথাটা বললেন। এটা স্বাভাবিকভাবে আস্তে আস্তে লুপ্ত সত্যিই হয়ে যাচ্ছে। যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু সেই দৈনন্দিন জীবন এতটাই ফাস্ট হয়ে গেছে, সেই সময়টুকুও বাবা মা বা গুরুজনদের দিতে পারি না। কিন্তু এর যে একটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং যে এনার্জির আদান প্রদানটা আছে, এটাও একটা সায়েন্টিফিক ভ্যালু আছে একদম, কিন্তু এটাও আনফরচুনেটলি ভুলে যাচ্ছি আমরা। থ্যাংক ইউ ফর ব্রিংিং দিস আপ, এটা রিয়েলি নাইস অফ ইউ। Let's go to the next question. As a pain management specialist, as a ডাক্তার, আপনার, কারণ আমাদের কাছে শুধু ব্যথা নিয়েই আসে লোকেরা, তো আপনার কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আপনার ক্যারিয়ারে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কোন ইনজুরি বা কি টাইপ অফ ইনজুরি সবচেয়ে বেশি দেখতে পান বা দেখেছেন? দেখুন, ইনজুরি কখন কিভাবে হয় বলে করে তো হয় না, কিন্তু তবুও তার মধ্যে যদি আমরা ওয়াচ করি, তাহলে লোয়ার ব্যাক দেখেছি, রিস্ট দেখেছি, রাইট, আর নি দেখেছি। আচ্ছা, মানে এগুলো হচ্ছে মোটামুটি ইন জেনারেল। তবে কি যে বললাম, যদি একটু কেয়ারফুলি মুভ করা যায় বা সেই সময়টুকু দেওয়া যায়, এবং যদি টিচার যদি সেটা বুঝে সেইভাবে গাইড করেন, তাহলে কিন্তু অনেকটা ইনজুরি অ্যাভয়েড করা যায়। আমি এখানে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে স্পোর্টস বা এমনি ইন জেনারেল কারেক্ট পশ্চার যে কতটা অনেক সময় আমরা শুনি বা আমরা চেষ্টাও করি, সেইটা কতখানি গুরুত্বপূর্ণ বা কতখানি ভাইটাল রোল প্লে করে? পশ্চার ওভার দু রকমের পশ্চার আমরা অ্যাকচুয়ালি ভাবি। একটা হচ্ছে ওভারঅল পশ্চার, আর একটা হচ্ছে স্পাইনাল পশ্চার। বিকজ স্পাইনালের একটা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। যখনই আপনি একটা হাই ইম্প্যাক্ট স্পোর্টস মার্শাল আর্টস সবকিছু দিয়ে করছেন ফর ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 50 বছর আপনার মতন, সেইখানে দেখা যায় স্পাইনালের মিস অ্যালাইনমেন্টস হয়ে যাচ্ছে। সেইখানে দেখা যায় যে বড় বড় জয়েন্টস গুলো, সেটার একটা মিস অ্যালাইনমেন্ট হচ্ছে। সেইখানে দেখা যায় ছোট্ট ছোট্ট হাড়ের মধ্যে এতবার মারছেন, এতবার জিনিসটাকে ব্লক করছেন, এতবার একটা কোনো অ্যাটাককে আপনি ডিফেন্ড করছেন, তো সেই জায়গা থেকে ছোট ছোট হাড়ের মধ্যেও কিন্তু মিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, যেগুলো এক্সরেতেও ইন জেনারেল ধরা পড়ে না। তো যদি আমরা হাড়গুলোকে ঠিকভাবে সেট করে দিই, তাহলে কি হবে, আমার পশ্চারটা কারেক্ট থাকবে। পশ্চার কারেক্ট হলে তাহলে কি হবে, প্রোননেস টুয়ার্ডস ইনজুরি, যে আমার একটা বেঁকে আছি আমি, সেইখানে যেখানে ইনজুরির রেশিও বা রেটটা যতটা হাই থাকবে, যখন আমি সোজা জিনিসটাকে করছি বা কোনো খেলছি, সেইখানে যে প্রোননেস অফ ইনজুরি যেটা থাকবে ইজ মাচ লেস। বিকজ যে মানুষটি জন্ম হয়, সে তো একটা অ্যালাইনমেন্ট নিয়ে জন্মছে, সেটা তার অন্যের নিজের অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটাই মেনটেন হয় না। ওই মেনটেনেন্সের কাজটাই আমাদের, ওই রিঅ্যাডজাস্ট করাটাই আমাদের কাজ। ওই ট্রিটমেন্টের যে ফেজ, ছোট্ট ছোট্ট হাড়গুলোকে ট্রিট করে জিনিসটাকে আবার এক জায়গায় নিয়ে আসা, একটা অ্যাক্সিসের মধ্যে ফেলে দেওয়া, এটাই আমার কাজ। আর এই কাজের মধ্যে আপনার যে গেইনটা হবে ইজ রিডিউস চান্স অফ ইনজুরি। আর সেটার জন্যই আমি বারবার বলি প্রত্যেককে, থ্রু মাই ভিডিও, থ্রু মাই পেশেন্টস, যে অ্যাটলিস্ট 6 মাসে একবার করে আপনি এসে রিঅ্যাডজাস্ট করে নেবেন আপনার প্রবলেম এরিয়াগুলো, তাহলে ওটা যদি হাড়টা বেরিয়ে থাকলো, আবার সেই জায়গাটা পরিপূরণ হয়ে যাবে। তাহলে দর্শক বৃন্দরা, আপনারা আছেন আমাদের সঙ্গে, দিস ইজ রিয়েলি নাইস যে এই সময়টা আমার এবং মিস্টার শিবাজি গাঙ্গুলি, ওনার সঙ্গে যে কথোপকথন হলো, সেখানে আমরা বুঝলাম যে কাইরোপ্র্যাকটিক
ট্রিটমেন্ট, অস্টিওপ্যাথিক কনসেপ্ট দিয়ে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা কতটা প্রযোজ্য এই মার্শাল আর্টসের, আর প্রত্যেককে হয়তো মার্শাল আর্ট করার ইম্পর্টেন্সটা এখানে আপনারা বুঝতে পারলেন। নিজে আপনি এবং আপনার নেক্সট প্রজন্মদের জন্য সেটা কতটা হেল্পফুল হতে পারে সেটাও আপনারা শুনলেন। আমার কয়েকটা টেক হোম মেসেজ যেটা বলা হয় আছে ওনার কাছ থেকে, মিস্টার গাঙ্গুলির কাছ থেকে আর কি সেটা শিখলাম, সেটা হচ্ছে উনি খুব যে কনসেপ্টটা ইজ ভেরি রেসপেক্ট টুয়ার্ডস প্যারেন্টস। তারপরে হচ্ছে আপনি বললেন যে আপনি খুব ধর্মটাকে পালন করেন, ইউ ফলো আ গোল, ইউ ফলো ইট রিচুয়ালিস্টিক্যালি। আপনার একটা মার্শাল আর্টের গুরু আছে, ওনার যে ধ্যান ধারণা উনি যেভাবে আপনাকে করে দিয়েছেন সেই পাথটা ফলো করেন। ইউ বিলিভ ইন অনেস্টি, you believe in simplicity, and you are very humble that উনি যে আমাদের সঙ্গে আজকে আছেন, আজকে এসছেন। আমি ওনাকে একটা মেসেজ আপনাদের জন্য ছাড়তে বলবো, and then we will take a good night. আমরা বেশ কিছুটা সময় আলোচনা করলাম, জানার তো শেষ নেই। আজকে আমি নতুন আরো কিছু জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে। তিনি এই যে কাইরোপ্র্যাকটিস এই যে জিনিসটা নিয়ে এখানে একটা বলবো যে শোরগোল ফেলেছেন, এটা মানুষের কাছে পৌঁছাক। আমাদের যদি মনে রাখা যায় যে আমরা ঠিক ভালো খাবো, একটু এক্সারসাইজ করব এবং জীবন ধারণটাকে একটুখানি বদলে নেব, তাহলে অনেকটা বেটার থাকতে পারি। এক্সারসাইজ করুন প্রতিদিন, ঠিক সময় ঠিকভাবে অল্প আহার করাটা সবসময় ভালো, কারণ পুরো আহার করা উচিত না। আমাদের শরীরের যে স্টমাকটা আছে সেটাতে খাবার দিতে হবে, জল দিতে হবে, একটু গ্যাপও দিতে হবে। সেইটা যদি মেনটেন করি আমরা অনেক ভালো থাকবো। আমরা এই তাড়াহুড়োতে অনেক কিছু হারিয়ে ফেলছি, সেগুলো হারিয়ে ফেললে চলবে না। আমাদের দেশে শাস্ত্রে অনেক কিছু বলা আছে, যারা এখনো গুরুজন আছেন তাদের কাছ থেকে আমরা কিছু খবর জিনিস যদি জোগাড় করি, আমরা এগোনোর পথে সেটা আমাদের সুযোগ করে দেবে। ভালো থাকবো এবং আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন।